বাংলা সাহিত্যের ইতিহাসে বিভিন্ন ধরনের মঙ্গল কাব্যগুলির মধ্যে অন্যতম হল মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল। তেমনই একটি অন্যতম মঙ্গল কাব্য হল আজকের আলোচনার বিষয়, তা হল শিবায়ন। আজ থেকে খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত শিবের গীত মুখে মুখে প্রচলিত ছিল। সমাজের তথাকথিত নিম্নতম স্তরে আবদ্ধ এই গানগুলি লৌকিক শিবিরের গৃহস্থালীর কাহিনী নিয়েই রচিত হতো। বিভিন্ন মঙ্গল কাব্যে সেই শিব পার্বতীর সংসার জীবনের কথা রয়েছে। ঠিক বলেছ। শূন্য পুরাণেও শিব প্রসঙ্গ রয়েছে, তবে এই শিবায়নের উদ্দেশ্যই হল শিব মঙ্গল গান ও শিবের মহিমা বর্ণনা করা। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? সপ্তদশ শতক থেকে এই শিবের কাহিনী মঙ্গল কাব্য থেকে বিচ্ছিন্ন হয়েছে শিবমঙ্গল বা শিবায়ন কাব্য। প্রথম এই সংসম্পূর্ণ শিবমঙ্গল কাব্য সম্ভবত রচনা করেছিলেন রামকৃষ্ণ রায়, তার রচিত কাব্য শিবমঙ্গল। এছাড়া এই কাব্যধারার অন্য যারা কবি ছিলেন তারা হলেন শঙ্কর কবিচন্দ্র, রামচন্দ্র প্রমুখ কবির নাম উল্লেখ করা যায়। অষ্টদশ শতাব্দীর প্রথম ভাগ কর্ণগড়ের রাজার পৃষ্ঠপোষকতায় রামেশ্বর ভট্টাচার্যের রচিত শিবায়ন বা শিব সংকীর্তন কাব্যটি হল শিবমঙ্গল কাব্যগুলির মধ্যে সবচাইতে জনপ্রিয় কাব্য। সরল অনাড়ম্বর ভাষায় রচিত এই কাব্যটিকে বলা হয়ে থাকে আট পালার পাঁচালী বা অষ্টমঙ্গলা। বাংলাদেশের মধ্যযুগে শিব দুর্গাকে অবলম্বন করে কয়েকটি আখ্যান কাব্য পূর্বে রচিত হয়েছিল। এগুলির সঙ্গে মঙ্গল কাব্যে প্রচুর মিল ও লক্ষ্য করা যায়। গ্রামীণ সেই কৃষিকাজের দেবতারূপেই এই শিব পূজিত হয়েছেন, যা একান্তভাবে অনার্য শিব সংস্কার প্রসূত। সপ্তদশ শতাব্দীর সেই শিবায়নের দুজন বিখ্যাত কবি ছিলেন শঙ্কর কবিচন্দ্র ও রামকৃষ্ণ রায়। পরবর্তীকালে যে কবি রামেশ্বর ভট্টাচার্য তার দ্বারাই প্রভাবিত হয়েছিলেন, অর্থাৎ শঙ্কর কবিচন্দ্রের দ্বারা। হাওড়া জেলার আমতার কাছে রসপুর গ্রামে এই রামকৃষ্ণ রায় নানা শাস্ত্রের সুপণ্ডিত ব্যক্তি ছিলেন। তিনি তার শিবমঙ্গল কাব্যে কাশীখণ্ড, হরিবংশ, কালিকা পুরাণ, বৃহৎ নারদীয় পুরাণ, মহাভারত, স্কন্দ পুরাণের সাহায্য নিয়েছিলেন। এমনকি কালিদাসের কুমার সম্ভব এর দ্বারাও বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। তার কাব্যটির মোট পালা 26টি পালায় বিভক্ত। তার কাব্যে আছে লৌকিক শিবের বর্ণনার স্থান অত্যন্ত সীমিত। তার কাব্যের আরেকটি উল্লেখযোগ্য বিষয়, একাধিক স্থানে গদ্য দৃষ্টান্ত লক্ষ্য করা যায়। এখানে আলোচনা করব মৃগলুব্ধ সম্পর্কে। জিনিসটা কি আমরা একটু জেনে নিই। শিব মহিমা বিষয়ক কাহিনীর একটি উপধারাই হল মৃগলুব্ধ। আসলে এটি কি? এটি হলো একদা শৈবতীর্থ চট্টগ্রামে এই মৃগলুব্ধ নামে একটা শিব মহিমা বিষয়ক কয়েকটি পৌরাণিক ধরনের পুঁথিপত্র মুন্সি আব্দুল করিম সাহিত্য বিশারদের প্রচেষ্টায় পাওয়া গিয়েছিল। সেখানে কি করে একজন ব্যাদ শিব কৃপায় উদ্ধার পেল এবং রাজা মুচকুন্দ এবং রানী শিব চতুর্দশীর ব্রত উপলক্ষে শিব মাহাত্ম্য শুনে সশরীরে স্বর্গে গেলেন, মৃগলুব্ধে সেই কাহিনী বর্ণিত হয়েছে। যাই হোক, শিবমঙ্গল কাব্যধারার বিখ্যাত কয়েকজন কবি ও তাদের কাব্যের নাম: সপ্তদশ শতকের কবি রামকৃষ্ণ রায়, কাব্য শিবায়ন; শঙ্কর কবিচন্দ্র, সপ্তদশ শতকের কবি, কাব্য শিবমঙ্গল; রামেশ্বর ভট্টাচার্য, শিবায়ন বা শিবমঙ্গল, তিনি অষ্টাদশ শতাব্দীর কবি; দ্বিজ কালিদাস, কালিকা বিলাস, অষ্টাদশ শতাব্দীর কবি; এবং দ্বিজ মণিরাম, বৈদ্যনাথ মঙ্গল, অষ্টাদশ শতাব্দীর কবি। বাংলা সাহিত্যের এই প্রধান প্রধান মঙ্গল কাব্যগুলি ছিল ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল ও মনসামঙ্গল। কিন্তু এই তিনটি বাদে কয়েকটি অপ্রধান মঙ্গল কাব্যও ছিল। সেই অপ্রধান মঙ্গল কাব্য সম্পর্কে আমি একটু হালকা করে তথ্য দিই। যেমন মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল বাংলার প্রধান মঙ্গল কাব্য। অপদানের মধ্যে শীতলামঙ্গল, বাসুলীমঙ্গল, ষষ্ঠীমঙ্গল, রায়মঙ্গল, দুর্গামঙ্গল, সূর্যমঙ্গল, গঙ্গামঙ্গল ইত্যাদি। এগুলি সবই ব্রতকথা ও পাঁচালী জাতীয় রচনা। শীতলামঙ্গল নিত্যানন্দ চক্রবর্তী, ষষ্ঠীমঙ্গল কৃষ্ণ রামদাস, রায়মঙ্গল মাধবাচার্য, শারদামঙ্গল দয়ারাম দাস, সূর্যমঙ্গল রামজীবন আদিত্যচরী, গঙ্গামঙ্গল মাধবাচার্য, পঞ্চানন মঙ্গল দ্বিজ রঘুনন্দন, সুবচনী মঙ্গল দ্বিজ মাধব, তীর্থমঙ্গল বিজয়রাম সেন, লক্ষ্মীমঙ্গল কবি শিবানন্দ কর এবং বরদামঙ্গল কবি নন্দকিশোর। এবার দেখব এই শিবায়ন এবং অপ্রধান মঙ্গল কাব্য থেকে বেশ কয়েকটি প্রশ্নোত্তর পর্ব। কোন কোন প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্য, শিবায়ন ও অপ্রধান মঙ্গল কাব্য।
এক, শিবায়ন মঙ্গল কাব্য রচনার উদ্দেশ্য কী ছিল? উত্তর, শিবমঙ্গল গান ও শিবের মহিমা বর্ণনা করা। 2, শিবমঙ্গল কাব্যে শিব কী রূপে চিত্রিত? উত্তর, কৃষক রূপে। 3, কবে থেকে শিবমঙ্গল কাব্যে শিবের কাহিনী মঙ্গল কাব্য থেকে ছিন্ন হয়েছে? সপ্তদশ শতক থেকে। 4, বাংলা সাহিত্যে প্রথম স্বয়ংসম্পন্ন শিবমঙ্গল কাব্য কোনটি? রামকৃষ্ণ রায় রচিত শিবায়ন বা শিব সংকীর্তন। 5, শিবমঙ্গল কাব্যগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় কবি কে? উত্তর, রামেশ্বর ভট্টাচার্য। কাব্যের নাম শিবমঙ্গল। রামেশ্বর ভট্টাচার্য কার পৃষ্ঠপোষকতায় শিবায়ন কাব্য রচনা করেন? উত্তর, কর্ণগড়ের রাজার। 7, রামেশ্বর ভট্টাচার্যের শিবায়ন কাব্যটি কী কাব্য নামে পরিচিত? 8 পালার পাঞ্চালিকা বা অষ্টমঙ্গলা। 8, রামকৃষ্ণ রায়ের শিবমঙ্গল কাব্যে কালিদাসের কোন কাব্যের ছায়া আছে? উত্তর, কুমার সম্ভব। সপ্তদশ শতকে শিবায়নের দুজন কবির নাম কি? উত্তর, শঙ্কর কবিচন্দ্র কাব্য শিবায়ন, রামকৃষ্ণ রায় কাব্য শিবমঙ্গল। 11, শিবায়ন কাব্যধারায় শঙ্খ পড়া ও মাছ ধরা পালার রচয়িতাকে? উত্তর, শঙ্কর কবিচন্দ্র। 11, কবি রামেশ্বর ভট্টাচার্য কোন কবির দ্বারা প্রভাবিত হয়েছিলেন? উত্তর, শঙ্কর কবিচন্দ্র। 12, কবি রামকৃষ্ণ রায়ের বাড়ি কোথায় ছিল? উত্তর, হাওড়া জেলার আমতার কাছে রসপুর গ্রামে। 13, কবি রামকৃষ্ণ রায়ের কাব্যে কোন কোন কাব্য থেকে সাহায্য নিয়েছিলেন কবি? উত্তর, কাশীখণ্ড, হরিবংশ, কালিকা পুরাণ, মহাভারত, স্কন্দ পুরাণ ও বৃহন্নারদীয় পুরাণ। 14, কবি রামকৃষ্ণ রায়ের কাব্যটি কয়টি পালায় বিভক্ত? উত্তর, 26টি। 15, শিব মহিমা বিষয়ক কাহিনীর একটি বিশেষ উপধারা কি? উত্তর, মৃগলব্ধ। 16, মৃগলব্ধ নামে শিব মহিমা বিষয়ক কাহিনী কে কোথা থেকে সংগ্রহ করেছিলেন? উত্তর, মুন্সি আব্দুল করিম, সাহিত্য বিশারদ। লব্ধ ধারায় কোন কাহিনী বর্ণিত হয়েছে? সেখানে কি করে শিবের কৃপায় একজন ব্যাধ উদ্ধার পেল? রাজা মুচকুন্দ ও রানী শিব চতুর্দশীর ব্রত উপলক্ষে শিব মাহাত্ম্য শুনে সশরীরে স্বর্গে গেলেন, সে কথাই বর্ণিত হয়েছে। 18, মৃগলব্ধ কাহিনীকার দুজন ব্যক্তিকে? রামরাজা ও রতিদেব। শতক অনুযায়ী এই শিবায়ন কাব্যধারার কয়েকজন কবি ও কাব্যের নাম। সপ্তদশ শতক। 1, রামকৃষ্ণ রায়। 2, শঙ্কর কবিচন্দ্র। রামকৃষ্ণ রায়ের কাব্য শিবায়ন, শঙ্কর কবিচন্দ্র শিবমঙ্গল। অষ্টাদশ শতাব্দীর প্রধান তিনজন কবি রামেশ্বর ভট্টাচার্য, দ্বিজ কালিদাস, দ্বিজ মণিরাম। রামেশ্বর ভট্টাচার্যের কাব্যের নাম শিবায়ন, শিবমঙ্গল। দ্বিজ কালিদাস কাব্যের নাম কালিকা বিলাস, আর দ্বিজ মণিরাম কাব্যের নাম বৈদ্যনাথ মঙ্গল। এবার এখানে কয়েকটি প্রধান ও অপ্রধান মঙ্গল কাব্যের ওপরে যে প্রশ্নগুলো বিশেষভাবে আসতে পারে। 20, বাংলা সাহিত্যে প্রধান মঙ্গল কাব্য কোনগুলি? মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল। 21, অপ্রধান কয়েকটি মঙ্গল কাব্য কী কী? শীতলা মঙ্গল, বাসুলী মঙ্গল, ষষ্ঠী মঙ্গল, রায়মঙ্গল, দুর্গামঙ্গল, সূর্যমঙ্গল, গঙ্গামঙ্গল প্রভৃতি ব্রতকথা ও পাঁচালী জাতীয় রচনা। এবার কয়েকটি অপ্রধান মঙ্গল কাব্যের নাম এবং সেখানকার একজন কবির নাম উল্লেখ করব। যেমন শীতলা মঙ্গল, কবি নিত্যানন্দ চক্রবর্তী। 2, ষষ্ঠী মঙ্গল, কবি কৃষ্ণরাম দাস। 3, রায়মঙ্গল, কবি মাধব আচার্য। 4, সারদা মঙ্গল, কবি দয়ারাম দাস। 5, সূর্যমঙ্গল, কবি রামজীবন, যেটার নাম আদিত্যচরিত। মালাধর বসু, কাব্যের নাম অষ্টলোকের কথা। দ্বিজ কালিদাস, নাম সূর্যের পাঁচালী। 6, গঙ্গারাম, কবি মাধব আচার্য। 7, সুবচনী মঙ্গল, কবি দ্বিজ মাধব এবং পঞ্চানন মঙ্গল, কবি দ্বিজ রঘুনন্দন। 8, তীর্থমঙ্গল, বিজয় রাম সেন। 9, লক্ষ্মীমঙ্গল, কবি শিবানন্দ কর। 10, বরদামঙ্গল, কবি নন্দকিশোর। আপনি 10-এ 10 পাইছেন। প্রিয় ছাত্রছাত্রীরা, পরবর্তী পর্বে আলোচনা করব বৈষ্ণব পদাবলী। সেখানকার প্রথম আলোচনায় থাকবে কবি চণ্ডীদাস সম্পর্কে। ধন্যবাদ এতক্ষণ ধরে আলোচনাটি শোনার জন্য। আশা করি এই অংশ থেকে সমস্ত তথ্য তুলে ধরতে পেরেছি তোমাদের পাঠ্য অংশ থেকে, এবং এগুলি পরীক্ষার ক্ষেত্রে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না। প্রিয় ছাত্রছাত্রীরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, এতে করে আমি বিশেষভাবে উপকৃত হতে পারি। তোমাদের ভালো লাগায় আমার অনুপ্রেরণা। अच्छी बात बोली, आपको अच्छी लगी तो ऐसे थोड़ा मार दीजिए हाथ, आप थोड़ा सा मार दीजिए। ঠিক ঠিক কি না? ठीक ठीक ठीक